আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, শুরুতেই একটা ভ্রম সংশোধন করে নিই। দেড়টার ভিডিওতে আমি একটা জায়গায় বলেছি যে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি আসছেন এখানে, মানে আমাদের ব্রিক্স সম্মেলনের ব্যাপারে তিনি আসছেন, সেটা ভুল তথ্য আমি বলে ফেলেছি। আসলে আমরা 144টা রাফেল কিনছি ফ্রান্সের থেকে। সেই রাফেলের চুক্তিটা নিয়ে আলোচনা করতে এবং সই সাবুত করতে সপরিষদ এনামুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি 17-18 দুদিনের সফরে ভারতবর্ষে আসছেন। এবং 17 তারিখেই আপনার এই আমাদের ব্রিক্সের যে সদস্য দেশগুলো রয়েছে তাদের মধ্যে ব্রাজিল, রাশিয়া এবং চায়নার কয়েকজন প্রতিনিধি আসছেন। সেই বৈঠকটা আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্র এই মার্কো ফ্রান্সের রাষ্ট্রপতির যে বৈঠকটা সেটা হচ্ছে আলাদা। আমি দুটোকে একসাথে গুলিয়ে ফেলেছিলাম। তো এটা হলো গিয়ে প্রথম হচ্ছে আমার ভ্রম সংশোধন। দ্বিতীয় হচ্ছে আমি যে পোস্টটা দিয়েছি সেই পোস্টটা হচ্ছে ইউনূসের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। এখন মজার কথা হচ্ছে, আপনারা সাক্ষী দর্শক, আমি বহুবার বলেছিলাম যে ডিপ স্টেটকে বিশ্বাস করবেন না, য পলায়তি স জীবতি, আপনি পালান। কিন্তু উনি আমার কথা শোনেননি। গরিবের কথা কিন্তু বাসি হলেও সত্যি হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে সরকার অথবা কোনো ব্যক্তি ইউনূসের নামে শীঘ্রই মামলা করতে চলেছে। তিনি যে 666 কোটি টাকা কর্মকুব করিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে, তারপর 5 বছর না কত বছরের জন্য তার ওই ব্যাংকের একটা ঢপের চপ ব্যাংক রয়েছে, তার ব্যাংকের আপনার যত কর আছে, যত এই সমস্ত ট্যাক্স ফ্যাক্স আছে, সেগুলো মুকুব করিয়েছেন। ঋণ তো মুকুব করিয়েছেন, করও মুকুব করিয়েছেন। তারপর বিভিন্ন প্রকল্পের নাম করে মিলিয়নস অফ ডলার্স উনি পকেটস্থ করেছেন। এই সবের ভিত্তিতে তার প্রতি একটা মামলা একটা তার উপরে করা হচ্ছে। সেটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি করছে নাকি কোনো সরকার, তারেক রহমানের সরকার করছে, সেটা পরিষ্কার এখনো নয়। তবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ হচ্ছে, এটা পরিষ্কার। এবং তিনি যে দেশ ছাড়তে পারবেন না সেইটা সম্ভবত ইস্যু করা হবে সেনাবাহিনীর তরফ থেকে। এই দায়িত্বটা হয়তো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, অথবা কালকে ক্ষমতা হাতে নেওয়ার পর তারেক রহমান হয়তো এই ব্যাপারে হয়তো নিষেধাজ্ঞা জারি করতে পারেন। অর্থাৎ ইউনূস যেদিক দিয়েই হোক না কেন ফাঁসছেন। এক মামলায় ফাঁসছেন, দুই দেশ থেকে ফাঁসছেন। আমি বলেছিলাম এখনো সময় আছে, পালান। এই নিজের কবর নিজে আপনি খুঁড়ছেন, তখন আমার কথা শোনেননি। আপনার সব সাঙ্গপাঙ্গ যারা আছেন তারা আপনাকে ভুল বুঝিয়েছিল। আর আপনার সব এই জামাতি দল আছে না, যারা আমায় লিখে বেড়ায় গুজববাজ, অমুক তমুক, ওই গুজব করতে করতে আজকে কিন্তু 5ই আগস্ট 2024 থেকে আজকের বাংলাদেশকে এই জায়গায় এই গুজববাজ নিয়ে আসছে, বুঝলেন? আরো অনেক লোকজন আছে, তারা একবার এদিকে ছাতা ধরে, একবার ওদিকে ছাতা ধরে। এই গুজববাজ কিন্তু কোনদিন ছাতা এ মাথা ও মাথা করেনি, একই ব্যক্তির উপরে ছাতা ধরে রেখে দিয়েছে। এটাই হচ্ছে আমার সঙ্গে তাদের তফাৎ। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ খবর আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে খুব শিগগিরই হয়তো সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। আপনাদেরকে বলা, আপনার সেনাবাহিনী যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি বহুদিন ধরেই বলে আসছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের কাজ নয়, আইন শৃঙ্খলার কাজ শেষ করে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। এখন একটা নির্বাচিত সরকার হয়ে গেছে, তারা ক্ষমতা নিয়ে নিচ্ছে, ক্ষমতা নিয়ে তারা এবার নিজেদের মতো দেশ চালাবে, সেনাবাহিনী ব্যারাকে চলে যাবে।
সেটা 18 তারিখ যাবে কি 20 তারিখ যাবে কি 22 তারিখ যাবে, সেটা এখন ওয়াকারুজ্জামানের সঙ্গে তারেক রহমানের সঙ্গে কথা বলার পর এটা ঠিক হবে। তবে সেনাবাহিনী যদি ভেতরে চলে যায় ব্যারাকের ভেতরে, তারপরে পরিস্থিতিটা কি হবে সেটা ভাবলেই কিন্তু আমার গা কিন্তু শিউরে উঠছে। কারণ এখন তো আর মব বলা যাবে না, এখন বলা হবে প্রেসার গ্রুপ। এই যাদের ওপরে তো একদিন প্রেসার গ্রুপ চড়াও হয়েছিল, তারা যদি এখন প্রেসার গ্রুপ হয়ে পাল্টা চড়াও হয় তখন কি হবে? তখন কিন্তু মশাই খুব বিপদ। এই যে প্রেসার গ্রুপ যারা আছে, যারা এখন এদিক ওদিক লুকিয়ে রয়েছে, এই প্রেসার গ্রুপ, কালকেও আমি বলেছি, যদি 2-3 ঘন্টা সময় পায়, পুলিশকে তো সব পকেটস্থ করে রেখে দিয়েছে, আর পুলিশেরও রাগ রয়েছে। যদি পুলিশের সামনে পেটায় তাহলে পুলিশও মুখ ঘুরিয়ে থাকবে, কারণ তাদের 3500 কি 3700 পুলিশ, তাদের জীবন গেছে, তারা জীবনে এটা ভুলবে না। সুতরাং ওই প্রেসার গ্রুপ যদি মাঠে নেবে, এই যারা গুজববাজ বলে এ দিচ্ছে না, সব ভুয়ো তথ্য দেয়, অমুক দেয় তমুক দেয়, হ্যাঁ এই লোকটাকে কেন ডেকে আনেন, এই লোকটা যে দাম না থাকতো তাহলে লোকে ডাকতো না আমাকে। বুঝতে পারছেন? আপনারা যারা লেখেন, আপনাদের কিন্তু ডাকে না। আপনাদের 4 লাইন বলার ক্ষমতা নেই, 6 লাইন খবর জোগাড় করার ক্ষমতা নেই। আপনাদের বিদ্যা হচ্ছে ওই কমেন্টে 4 লাইন লিখে আমাকে গুজববাজ বলে গালি দেওয়া। এটাই আপনাদের সন্তুষ্টি। তা আপনাদের সন্তুষ্টি নিয়ে আপনারা থাকুন, তাতে আমার কিছু যায় আসে না। তবে দিন শেষে কথাটা হলো, যদি সেনাবাহিনী এই মাসের মধ্যে ব্যারাকে ফিরে যায় এবং ইউনূস যদি ধরা পড়ে এবং ইউনূস যদি দেশ ত্যাগ করে পালাতে না পারে, তার ব্যবস্থা যেটা করা হচ্ছে, তাহলে পরে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা আবার অস্থির পরিস্থিতির মধ্যে যাবে। সেটা এখন তারেক রহমান সামলাবেন কি করে, সেটা তারেক রহমানের একটা মাথায় বড় চিন্তা হিসেবে তখন দেখা দেবে। এখন দেখা যাক, পরিস্থিতি এখন খুবই ঘোলাটে। আগামীকাল শুনলাম 18 নয় 17 তারিখ, আগামীকাল ওনার শপথ গ্রহণ অনুষ্ঠান। উনি আগে শপথটা নিন, শপথটা নিয়ে তারপরে ভারতবর্ষে ওই একটা ব্রেকিং খবর আপনাদের দিই, সেটা হচ্ছে তারেক রহমান তার প্রথম ভিজিট ঠিক করেছেন ভারতবর্ষে। তিনি শপথ নিয়ে সরকারের গদিতে বসে তার প্রথম বিদেশ সফর হবে ভারতবর্ষ। আর মোদিও তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি হয়তো ভারতবর্ষে আসবেন। এলে পরে ভারতবর্ষে তার সঙ্গে মোদির কথা হবে, যেটা ইউনূস এতদিন ধরে চেষ্টা করেও পারেনি। সেটা এখন তারেক রহমান কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছেন। এখন আপনারা অনেকেই হয়তো বলবেন, তাহলে বিএনপি এর কাছে পেয়ে তাহলে আওয়ামী লীগকে কি ভুলে গেল? তা নয়, সবটাই কিন্তু হচ্ছে কূটনৈতিক খেলার অঙ্গ। এই কূটনৈতিক খেলা, এটা যেটা শুরু হয়েছে, সেটা শেষ হতে হতে 6 মাস কি 1 বছর সময় লাগবে। তবে তার আগে শেখ হাসিনা দেশে ফিরবেন যে কোনো দিন। মানে তারেক রহমান ভারতবর্ষে এসে পৌঁছানোর পর যে সমঝোতা পত্রে সই হবে, সেই সমঝোতা পত্রে সই হওয়ার পর শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেবেন। তারপরে একটা মিলিজুলি ইলেকশন হবে। মিলিজুলি মানে কি? মানে ইনক্লুসিভ ইলেকশন। তার মানে লোক দেখানো পাতানো ইলেকশন নয়, মিলিজুলি মানে পাতানো ইলেকশন নয়, হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন একটা হবে। ইনক্লুসিভ ইলেকশনে যেই জিতে আসুক, সে বিএনপি জিতে আসুক, সে আওয়ামী লীগ জিতে আসুক, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে। আর ইউনূস সাহেবকে আমি বলি, ইউনূস সাহেব আপনি তো আমার কথা শুনলেন না। গরিবের কথা বাসি হলেও মিথ্যা হয় না। এখন দেখুন আপনি কি করে বাঁচবেন। আপনার তো বাঁচার সব রাস্তা বন্ধ। আর আপনার মামলা কিন্তু আইসিটিতেই হবে। কেন বলুন তো? আপনি কিন্তু মানে বাংলাদেশের নাগরিক নন, আপনি ইউনাইটেড স্টেটস এর নাগরিক। এবং এখানে এসে আপনি জোর করে ক্ষমতায় বসিয়েছেন। তারা যারা এখন ক্ষমতায় আপনাকে বসিয়েছিল, তারা কিন্তু মুখ মানে ফিরিয়ে পালিয়ে গেছে, তারা কিন্তু নেই। এটাই হয়, ডিপ স্টেট যখন কাজ হয়ে যায় তখন ঝেড়ে ফেলে দেয়, সে ফিরেও তাকায় না। এখন আপনি এবার বুঝুন আপনি কি করবেন। আমার কথা আপনি শুনে তখন পালালেন না। যদি পালাতেন তাহলে প্রাণটা আপনার বাঁচত।
এখন আর প্রাণটা আর আপনার বোধহয় এই জীবনে বাঁচানো গেল না। আমি বলেছিলাম আপনার শেষ দিন খুব করুণ পরিণতি হবে, সেই করুণ পরিণতির দিন আপনি গুনতে শুরু করুন। এই যে যমুনায় বসে আপনি টেলিফোনের দিকে তাকিয়ে থাকেন না, আমি মানুষ চোখকে দেখতে পাই চোখ বন্ধ করে আপনার ওখানে কি কি হচ্ছে। আপনি এখন উদ্ভ্রান্তের মতো এই ঘর ও ঘর করে বেড়াচ্ছেন। আমার মনে হয় এটা আমার কল্পনা থেকে বলছি আমি, এর সঙ্গে বাস্তবের মিল আছে কিনা আমি বলতে পারবো না, তবে এটা হলেও হতে পারে যে ইউনূস সাহেব এখন পাগলের মতো ছোটাছুটি করছেন। উনি এখন বাঁচার রাস্তা খুঁজছেন, কিন্তু বাঁচার সব দরজাগুলো বন্ধ। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে যেটা বললাম, ইউনূস তার বিদেশ সফর বন্ধ হচ্ছে। তার ইচ্ছে ছিল তিনি ইন্দোনেশিয়া হয়ে তিনি জাপান যাবেন, যা হচ্ছে না। তার দেশ ত্যাগ বন্ধ। 2 হচ্ছে ইউনূসের বিরুদ্ধে মামলা হচ্ছে। 3 হচ্ছে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে খুব শিগগিরই। এবং 4 হচ্ছে দায়িত্ব নিয়ে ভারতবর্ষে প্রথম বিদেশ সফর করবেন তারেক রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বিএনপির উপরে ভারত রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে। এটি শত্রুতার মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়া নয়, অতিরিক্ত উৎসাহ, অতিরিক্ত আনন্দ এবং কাঙ্ক্ষিত কারোর সঙ্গে বন্ধুত্ব করার যে দীর্ঘ বাসনা মানুষের থাকে, এবং সেই বাসনা নিয়ে মানুষ যখন তার কাঙ্ক্ষিত মানুষকে সামনে পায়, তখন তাকে আলিঙ্গন করার জন্য, তাকে চুম্বন করার জন্য, তাকে গ্রহণ করার জন্য, তাকে বরণ করার জন্য মানুষের মধ্যে যে আদি খেতা দেখা দেয়, ভারতের কাছে ঠিক বর্তমানে বিএনপির যে গ্রহণযোগ্যতা ওইরকমই মনে হচ্ছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে অসুস্থ ছিলেন, তার উপর জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। বিএনপির পক্ষ থেকে সরকারের উপর, আওয়ামী লীগ সরকারের উপরে নানাভাবে আবেদন নিবেদন, দেশি বিদেশি চাপ দেওয়া হয়েছে যেন বেগম খালেদা জিয়ার একটু সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু ভারত সেই দিকে ভ্রুক্ষেপ করেনি। এমনকি তারা যদি শেখ হাসিনাকে বলতেন যে বেগম খালেদা জিয়াকে দিল্লিতে পাঠানো হোক, ভারতের কলকাতাতে চিকিৎসা করানো হোক, সেটাও তারা বলতে পারতেন এবং শেখ হাসিনা সেটা রিফিউজ করতে পারতেন না। কিন্তু ভারত এই কাজটি করেনি। তারা একেবারে চোখ বুজে অন্ধের মতো চারিদিকে সব দরজা বন্ধ করে দিয়ে কেবলই মাত্র আওয়ামী লীগের সঙ্গে তারা বন্ধুত্ব রক্ষা করেছে। এটা ভালো, এটা ভালো যে ভারতের এই অভ্যাসটা আমার ভালো লাগে, যে তারা যখন কারো পক্ষ অবলম্বন করে একেবারে অন্ধভাবে তাদের পক্ষ অবলম্বন করে, আর যাদের বিরোধিতা করে তারা খুব ডেডিকেটেডলি সেই বিরোধিতা তারা চালিয়ে যায়। তাদের পররাষ্ট্র নীতি কখনো ফেল করেছে, কিন্তু তারা তাদের বন্ধুকে তারা ছেড়ে যায়নি। নেপালে তাদের সেই প্রাচীন বন্ধুত্ব যাদের সাথে ছিল এখনো আছে, শ্রীলঙ্কাতে একই অবস্থা, তারপর মালদ্বীপে একই অবস্থা, ভুটানে একই অবস্থা। মানে কখনো কখনো সেই সকল দেশের যে রাজনীতির উত্থান পতন এবং ভারত এবং চীনের মধ্যে যে রেষারেষি, সেক্ষেত্রে ভারত যে কাজটি করেছে, যাদেরকে সাপোর্ট করেছে তাদের সঙ্গে তারা সেইভাবে থেকেছে। তো সেই দিক থেকে যদি ভারতের আমরা চরিত্র দেখি, আওয়ামী লীগের সঙ্গে তাদের যে বন্ধনটি, এই বন্ধনটি পার্মানেন্ট। এখন সেই বন্ধন ছেড়ে তারা হঠাৎ করে কেন বিএনপির ব্যাপারে এত উৎসাহ দেখাচ্ছে? এটি কি আওয়ামী লীগকে ত্যাগ করে বিএনপিকে গ্রহণ করার, নাকি বিএনপিকে কনভিন্স করে তারপরে তার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো, তারপর আওয়ামী লীগের যে নিয়মতান্ত্রিক রাজনীতি, সেই রাজনীতিকে বৈধ করা এবং তাদেরকে সেই সুযোগ দেওয়া? এই কাজ করার জন্য কি তারা সেটা দেখাচ্ছে, নাকি গত 17টি মাসে তারা যেভাবে অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের দ্বারা, যেভাবে ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে প্যারিসে বসে বিএনপি এবং যাকে বলে জামাত, এদের চাইতেও সোশ্যাল মিডিয়াতে যারা খুব বেশি অ্যাক্টিভ, এ সকল ইউটিউবাররা যেভাবে ভারত বিরোধী প্রচারণা চালিয়েছে এবং যার ফলে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বারবার। ভারতীয় যারা লোকজন তারা এই দেশে কখনোই তারা নিরাপদ বোধ করেনি এবং বারবার তারা তাদের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। এবং ভারতীয় রাষ্ট্রদূত গত 15 বছর ধরে বাংলাদেশে যেভাবে তারা চলাফেরা করতেন, এই গত 17 মাসে বলতে গেলে রীতিমতো বিশ্রী অবস্থায় তাদেরকে ঘরে বসে থাকতে হয়েছে।
তো এই অবস্থার পর যখন একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পেল এবং জনাব তারেক রহমান সাহেব একটি উল্লেখযোগ্য চরিত্রে তিনি আবির্ভূত হলেন দৃশ্যপটে। তো সে কারণে কি তারা এই যে দীর্ঘ অপমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দ্বারা, এরপর জনগণের মধ্যে ভারত যে বিরোধিতা, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা যে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে, যেভাবে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য, যাতায়াত, ট্রানজিট প্রায় সব কিছুতে একটা স্থবিরতা নেমে আসছে। এটা কেবল যে আমাদের ক্ষতি হয়েছে তা নয়, ভারতেরও কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই জায়গাতে বের হওয়ার জন্য তারা কি তারেক রহমান সাহেবকে গ্রহণ করতে চাচ্ছেন বা বিএনপিকে খুব বেশি মাত্রায় তারা প্রিভিলেজ দিচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত যে কোনো মূল্যে আসলে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে চায়, যে কোনো মূল্যে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেভাবে চলেছে, এটার যে নেতিবাচক প্রতিক্রিয়া তারা দেখেছে, কাজে এটা তারা আর কন্টিনিউ করতে চায় না। তো তারা ভারত যেটা চায় যে বিএনপির সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক হোক, তারেক রহমান সাহেবের সাথে একটা ভালো সম্পর্ক হোক, এটা তাদের একটা ফার্স্ট প্রেফারেন্স। দ্বিতীয় প্রেফারেন্স হলো যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে শেখ হাসিনার জমানাতে যে বিষয়গুলো মীমাংসিত হয়েছিল, ট্রানজিট, অন্যান্য বিষয়গুলো, যে চুক্তিগুলো হয়েছিল এবং বিশাল ভারতীয় বিনিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগগুলো হয়েছিল, সেই বিনিয়োগগুলো যেন চলমান থাকে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড যেন আগের মতো থাকে, এই বিষয়গুলো তারা নতুন সরকারের সঙ্গে একটি সমঝোতায় আসতে চাচ্ছে। আর তৃতীয়ত হলো সংগতি কারণে তারা চাইবে যে বাংলাদেশে কোনো ইসলামিক শক্তি এখানে ক্ষমতায় না আসুক। তো যদি তারেক রহমান সাহেব এবং ভার্সেস জামাত, এই দুটো রাজনৈতিক শক্তি পরস্পরের সাথে প্রতিযোগিতা করতে থাকে, আওয়ামী লীগ যদি এখানে অনুপস্থিত থাকে, জাতীয় পার্টি তো ইন দি মিন টাইম নিজেদেরকে দুর্বল থেকে দুর্বলতর বানিয়ে এখন রীতিমতো মানে লাইলাতুল মানে কবরস্থান এই পর্যায়ে চলে গেছে, লাইলাতুল শ্মশান এই পর্যায়ে চলে গেছে, শ্মশানের রাত্রিতে চলে গেছে, কবরস্থানের রাত্রিতে, নিকোষ কালো কবরস্থানের রাত্রিতে চলে গেছে জাতীয় পার্টিতে। এবং আমি বুঝতে পারলাম না যে এইবার এত বিভক্তি, এত বিরূপ পরিস্থিতিতে জাতীয় পার্টির জনাব জি এম কাদের এবং তার যারা নেতৃবৃন্দ কেন এই ইলেকশনে গেলেন, কেন তাদের ইলেকশন করা দরকার, এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। এনিওয়ে, এখন জাতীয় পার্টির আবার নতুন করে দাঁড়ানো, আবার ঘুরে দাঁড়ানো, একত্র হওয়া, সবকিছু করা, ইট ইজ ভেরি ভেরি টাফ, ভীষণ রকম টাফ। তো এনিওয়ে, যেটা বলছিলাম, তো সেই অবস্থাতে যেটা হচ্ছে যে দুটো রাজনৈতিক শক্তি, একটা হলো ইসলামিক শক্তি আর একটা হলো মানে জাতীয়তাবাদী শক্তি। তো জাতীয়তাবাদী শক্তি মানে বিএনপির নেতৃত্বে যে সকল দল এখন তাদের সাথে আছে, এই জোট, যারা ধর্মের ব্যাপারে লিবারেল, গণতন্ত্রের ব্যাপারে যাদেরকে বলা হয় লিবারেল ডেমোক্রেটিক দল। আর এর এগেনস্টে জামাত, এনসিপি, 11 দল, তারা তো আছে। তার সঙ্গে সঙ্গে যারা তাদেরকে ছেড়ে চলে গেছে, যেমন হেফাজত, তাবলিগ, তারপর চরমোনাই, অন্যান্য যে গ্রুপগুলো যারা একত্র হতে পারত বা হওয়ার চেষ্টা করেছিল এবং একবার তারা হয়েছিল, এই জোটটি খুব দ্রুত সিমেন্টেড হয়ে যাবে। উইদিন 2-3 মাসের মধ্যে সমস্ত ইসলামিক শক্তিগুলো একত্র হবে এবং যে কোনো বিষয় নিয়ে তারা রাজপথে নামবে। এবং যারা তারেক রহমান সাহেব যদি ভারতীয় সেই বন্ধুত্বের দিকে হাত বাড়ান, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন, বিশ্বাস করেন এই মামুনুল হক সাহেবরা আবার রাজপথে নামবেন, জামাত রাজপথে নামবে, এনসিপি রাজপথে নামবে, আবার এই মানে ডেইলি স্টার, প্রথম আলো, এই সমস্ত পত্রিকা যাদেরকে পুরো ভারত বলা হয়, এদের প্রতি আবার আক্রমণ করার জন্য চেষ্টা করা হবে। এবং রাষ্ট্রশক্তি মানে রাতারাতি ইলেকশনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসবে, কিন্তু ওই যে ব্যাকবোন সোজা করে একটা বৃহৎ ইসলামী শক্তিকে দমন পীড়ন করার মতো অবস্থা হবে না। এবং এখানে মানে একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্স, রাজনীতির যে ব্যালেন্স, সেই ব্যালেন্স আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে জামাতের জন্য রাজনীতি করাটা নিরাপদ নয়, আর আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বিএনপির জন্য রাজনীতি করা নিরাপদ নয়। আর অন্যদিকে এরকম একটা অস্থির রাজনীতির যে পরিবেশ, তারপর একটা আনপ্রেডিক্টেবল অবস্থা, সেই আনপ্রেডিক্টেবল অবস্থার মধ্যে বিদেশি বিনিয়োগ করা, কূটনীতি করা, তারপরে দীর্ঘমেয়াদী একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে নানা রকম বাধা এবং বিপত্তি রয়েছে। ভারত নিশ্চয়ই সেটা চাইবে না। তারা চাইবে যে যে যার শক্তি সামর্থ্য অনুযায়ী থাকুক, এবং এখানে কোনো একটি দল যদি একচেটিয়া ক্ষমতা অর্জন করে, তার ফলে যে ফ্যাসিজম তৈরি হয়, যে ডিক্টেটরশিপ তৈরি হয়, এটার ফলাফল কখনই ভালো হয় না। এবং সর্বশেষ শেখ হাসিনাকে নিয়ে তারা যে বিপদে পড়েছে,
এটি তারা 15 বছরে যে লাভ করেছে তার চেয়ে এই গত 17 মাসে তারা যেভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছে, এটা আগামীতে তারা হতে চাচ্ছে না। এগুলো এক। 2 নম্বর হলো যে এখন যদি আওয়ামী লীগ না থাকে, একেবারে নিশ্চিত যে জামাত যেভাবে সংগঠিত হচ্ছে, তারা বিএনপিকে পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে দেবে না। অবশ্যই একটা মধ্যবর্তী নির্বাচনের আগে আসতে হবে, অথবা এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার প্রেক্ষিতে বিএনপিকে ক্ষমতাচ্যুত হতে হবে। এবং সেক্ষেত্রে অনিবার্যভাবে যদি আওয়ামী লীগ রাজপথে না থাকে, জামাত ক্ষমতায় আসবে আসবে আসবে, কোনো সন্দেহ নাই। আর জামাত যদি ক্ষমতায় আসে, সে উইদিন 3 মান্থসের মধ্যে টোটাল রাজনীতির কোর্স অফ অ্যাকশন সে চেঞ্জ করে ফেলবে, পুরো সে ইসলামাইজেশনে চলে যাবে। এবং এই বছর যে প্রচারগুলো এসেছে হিজাব নিয়ে, নারী নীতি নিয়ে, অন্যান্য যে বিষয়গুলো নিয়ে জামাত মিনমিন করেছে, বা যে বিষয়গুলো জামাত বলতে চেয়েছে কিন্তু সমালোচনার পরে আবার সেগুলো মিনিমাইজ করার চেষ্টা করেছে, এখন থেকে সেগুলো তারা করবে না। তারা যেটা বলবে, ইয়েস, আমরা যদি ক্ষমতায় আসি আমরা অবশ্যই শরিয়া আইন করব, আমরা যদি ক্ষমতায় আসি অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মুসলমান যারা রয়েছেন তাদেরকে পর্দা প্রথা পালন করতে হবে, যারা ভিন্ন ধর্ম হিন্দু রয়েছেন তারা তাদের ধর্ম মত অনুযায়ী চলবে, তাতে আমাদের কিছুই আসে যায় না। এবং রাস্তাঘাটে ইসলামিক অন্যান্য বড় বড় যে সকল রাষ্ট্র রয়েছে, সৌদি আরব, সেখানে নারীরা যেভাবে চলেন, ভিন্ন মতের নারীরা যেভাবে চলেন, আমাদের বাংলাদেশে সেভাবে চলবে না। এই কথাগুলো তারা একবার দেখবে যে খুব দ্রুত তারা খোলামেলা এই কথাগুলো বলবে। বলার পরে কি হচ্ছে, এই যে 90% মুসলমান, প্রত্যেকটা পরিবারে কিন্তু যারা মুরব্বী তারা ভীষণ রকম বিরক্ত ছেলে মেয়েদের প্রতি। সারাদিন মোবাইল টিপে, মেয়েরা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, বয়ফ্রেন্ডদের সাথে যেখানে সেখানে শুয়ে থাকে, হোটেলে রাত কাটায়। এটা আসলে কোনো বাবা মা পছন্দ করে না। এমনকি যে বাবা মা যৌবনে নিজেরাই খারাপ ছিল, কিন্তু তারাও চাইবে না যে তাদের সন্তান সন্ততি এভাবে চলুক। তো সেক্ষেত্রে জামাত যখন এরকম একটা আহ্বান করবে যে আমাদের শতকরা 90% মুসলমানের দেশের ছেলেরা মেয়েরা যেভাবে অবাধ যৌনতা করে চলছে, আমরা এটা করতে দেব না। বাংলাদেশে অবাধ যৌনতা হবে না, বিয়ে থা করতে হবে। যেভাবে নেশা, মদ, গাঁজা চলছে, আমরা এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। যারা মদ খাবে, জুয়া খেলবে, গাঁজা খাবে, তাদেরকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হবে, ইসলামে যেভাবে বিধান আছে ঠিক সেইভাবে করা হবে। বিশ্বাস করেন, সমস্ত বাবা মা সবাই পাগল হয়ে যাবে জামাতের জন্য, রীতিমতো পাগল হয়ে যাবে। এবং দেখেন যে এই আগামীতে যে সময়গুলো তারা পাবে, সেই সময়ের মধ্যে দেখবেন যে অনেক তরুণ যারা গাঁজা খেত, তারা